বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি। অভিমত অনুষ্ঠানে কথা বলছিলাম বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং কথা বলছিলাম দর্শক মণ্ডলী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল আসলে গঠন করা হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচারের জন্য। এবং একই আইনে আমরা এই সম্প্রতি যে বিচার শুরু হয়েছে, একই আইনে জুলাই এবং আগস্টে গণহত্যার অভিযোগে যারা জড়িত আছে, গণহত্যার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিচারও আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালে করা হচ্ছে। এবং একজন ব্রিটিশ আইনজীবী সরকারের যে চিফ প্রসিকিউটর আছেন, সেই চিফ প্রসিকিউটরের উপদেষ্টা হিসাবে বাংলাদেশ সরকার একজন ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিয়েছেন, যিনি এর আগে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জন্য যিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন এবং যাকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করা হয়েছিল, সেই টমি ক্যাডম্যানকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার চিফ প্রসিকিউশনের অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ দিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইব, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি আদালতের মানুষ এবং যেটি জনাব কাফি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সময়ে আইনের বিভিন্ন সংকটের সময়ে বা সুপ্রিম কোর্টের বিভিন্ন বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ অবদান আছে। দুটি বিষয়, প্রথম হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন যে খসড়া অনুমোদন করা হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা দেয়া হয়নি আদালতকে। এ নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকে ইঙ্গিত করছেন যে এই আইনটি করা হয়েছে যাতে করে বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে যেন কোনো ধরনের প্রস্তাবনা না থাকে, কোনো ধরনের ক্ষমতা আদালতের না থাকে দলকে নিষিদ্ধ করার। দেখুন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, ইনফ্যাক্ট আওয়ামী লীগ করেছিলেন শুধুমাত্র স্বাধীনতা বিরোধী শক্তি অর্থাৎ আলবদর রাজাকার তাদের বিচার করার জন্য। এই আলবদর রাজাকাররা যে অপরাধ করেছেন সেই বিচার তারা করেছেন এবং তারা খুব দম্ভভর এবং তারা অনেককে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু এই সরকার যে অপরাধ করেছে সেটা মানবতা বিরোধী অপরাধকেও ছাড়িয়ে গিয়েছে। তার কারণ আপনারা শুনেছেন এবং আমরা শুনেছি যে এই সরকার নাকি একটা, আগে শুনতাম যে গুম করে নিয়ে মেরে ফেলেছে এবং অনেককে দিনের পর দিন যে একটা আয়না ঘর করে নিয়ে তাদেরকে যে আটকে রেখেছে এবং এরকম যে একটা আয়না ঘরের সিস্টেম, এটাও আমরা জানতাম না। সেই সিস্টেম করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো মানুষকে এভাবে যে আটকে রাখতে পারে, এটা মানুষ বা পশুকেও আটকে এভাবে রেখে দিনে দিনে শেষ করে দেয় না। কিন্তু এই সরকার সেটাও করেছে। এই সরকার মানুষের বুকে গুলি করেছে। এই সরকার হাজার হাজার মায়ের কোল খালি করেছে। এই সরকার লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কয়েক লক্ষ লোকের বিরুদ্ধে ভৌতিক মামলা দিয়েছে, যে মৃত লোকের বিরুদ্ধেও মামলা দিয়েছে এবং মৃত লোককে সাজাও দিয়েছে তারা। এইরকম অবস্থার মধ্যে যে সরকার অপরাধ করেছে, সেই অপরাধ কি আমার মনে হয় যে ৭১ সনে যে যুদ্ধ অপরাধীদের যে বিচার করেছে তার চাইতে আরো কঠিন বিচার এই ফ্যাসিস্ট সরকারের হওয়া উচিত। তারা যে কর্মকাণ্ড গত ১৫ বছরে করেছে এবং সেটা করেছে কাদেরকে ব্যবহার করে, অর্থাৎ একটা দেশের সুশৃঙ্খল আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। দেখুন, এই সরকার প্রথমে এসেই তারা একটা বিডিআর নাটক সৃষ্টি করেছে, বিডিআর কে ধ্বংস করার জন্য একটা নাটক সৃষ্টি করেছে, যেটাকে ওই বিডিআর নাম পরিবর্তন করার জন্য তারা একটা বর্ডার গার্ড সৃষ্টি করেছে। সুতরাং তাদের যে অপরাধ, এইটা মানবতা বিরোধী অপরাধকেও ছাড়িয়ে গেছে। সেই জন্যই এই আইনটাকে সংশোধন করে এখন তাদের বিচারের জন্য এই বর্তমান বৈষম্য বিরোধী সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। এটাকে এই দেশের মানুষ, সাধারণ মানুষ, ভোট প্রিয় মানুষ এবং মানবতা প্রিয় মানুষ, তারা এটাকে স্বাগত জানিয়েছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন কেন আসছে?
দেখুন, আহ, এই এই সরকার পতনের কয়েকদিন আগেই আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করে। জি, এটা কোন আইনে তারা করেছে? নির্বাহী আদেশে। নির্বাহী আদেশে। তো তারা তো নির্বাচিত সরকার বলে দাবি করেছে, তারপরে তাদের কি নির্বাহী আদেশ দরকার আছে? তারা তো এটা পার্লামেন্টে নিতে পর্যন্ত সাহস পায় নাই। তো সুতরাং এই বর্তমান সরকার হচ্ছে বৈষম্য বিরোধী সরকার, জনগণের ইচ্ছার প্রতিফলন, এবং একটি সরকারের সরকার প্রধান পালিয়ে যাওয়ার পরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের তো এরকম ইচ্ছা থাকতেই পারে, কেন এই সরকার তো মানবতার অপরাধে অপরাধী। এবং এই রাজনৈতিক দলটি, যে রাজনীতি দলটি শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে একটা চোরের খনি আমি পেয়েছি, সেই রাজনৈতিক দল থেকে সৃষ্টি হয়েছে বলছে যে এই দলের আমাদের জনগণের কাছে যাওয়ার কোনো দরকার নাই, আমরা ভোটের অধিকারও দরকার নাই, আমরা নিজেরাই ভোট করে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে 2014 সনে 151 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 18 সনে আমার ওই ভাই বলেছেন, কমিউনিস্ট পার্টির যে ভাই, যে 18 সনে আপনার দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। আর এই যে 7ই জানুয়ারি, এই 7ই জানুয়ারিতে ওই কি বলে ভোট খেলা, অর্থাৎ জাতীয় পার্টি আর ওনাদের সৃষ্ট কি কয়টি দল, 14টি নামীয় দল আর কি, এর মধ্যে কি কোনো সদস্য আছে কিনা তাও আমি জানি না। তো তাদেরকে নিয়ে তারা নির্বাচন খেলা করে তারা বলছে যে আমরা নির্বাচিত সরকার। তো এই নির্বাচিত সরকার হিসাবে যারা বলেন এবং যাদের কোনো অস্তিত্বই থাকে না, এই আওয়ামী লীগ তো আওয়ামী লীগকেই শেষ করে দিয়েছে। যে সরকারের, যে দলের প্রধান তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায়, আমি মনে করি তাদেরকে বহিষ্কার করার প্রয়োজন হয় না, তারা এমনি নিজেরা বিলুপ্ত হয়ে গিয়েছে। এটি তো আপনি প্রত্যাশার কথা বলছেন, কিন্তু আমি প্রশ্ন যেটি করেছি যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসে, তাহলে সরকার উদ্যোগী হয়ে যে আইনটি আগে ছিল, যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে আইনটি আগে থেকে ছিল, সেই আইনকে কেন বিলুপ্ত করা হয়েছে? না, তারা সেটা বিলুপ্ত করে তারা নতুন আইন করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে যেহেতু আপনি বলছেন যে মানুষের একটি দেখুন, এই দল পার্লামেন্ট দ্বারা পরিচালিত হয়, এই দলটি পরিচালিত হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলনের দ্বারা, এবং এই দলটি পরিচালিত হচ্ছে বিভিন্ন অর্ডিন্যান্সের মাধ্যমে। তারা প্রজ্ঞাপন দিয়ে তারা বিভিন্ন সময় প্রয়োজনের তাগিদে, জনগণের প্রয়োজনের তাগিদে তারা এই আইনগুলো করেন। এবং এটা পরবর্তীতে যখন পার্লামেন্ট হবে, তখন যে আইনগুলো জনসম্পৃক্ততা রয়েছে সেই সমস্ত আইনগুলো পার্লামেন্ট এগুলো রেটিফাই করছে। ধন্যবাদ জনাব কাফি। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার প্রশ্নে আমরা দেখেছি যে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে দাবি ছিল যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ যেন করা হয়। একটি বিশাল অংশের দাবি, বিশেষ করে ছাত্ররা যারা আন্দোলন করেছে, বিশেষ করে যারা সমন্বয়ক কিংবা যারা উপদেষ্টা আছেন ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে, তারা বলছেন, এবং সম্ভবত বিএনপিকে ইঙ্গিত করেই তারা বলছেন, যে যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসে, আওয়ামী লীগের দোসররা সেটি করতে বাধা দেন, বা ফ্যাসিবাদের দোসররা সেটি করতে বাধা দেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি চাচ্ছে না, তারা বিভিন্ন সময় তারা প্রকাশ্যে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য বিএনপি চায় না, সেটি কোনো রাজনৈতিক দলকে সরকার নিষিদ্ধ করে সেটি বিএনপি প্রত্যাশা করে না। আবার যারা আন্দোলন করেছেন তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এখন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ যে খসড়াটি ইতিমধ্যে মন্ত্রিসভায় পাশ হয়েছে বা উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, সেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে ক্ষমতা ছিল ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেটি রহিত করা হয়েছে। তাহলে এখন সরকারের অবস্থান কি স্পষ্ট করলো কিনা সরকার, যে কোনো রাজনৈতিক দলকে এই সরকার নিষিদ্ধ করবে না? ধন্যবাদ।
ফারুক জালালউদ্দিন ভাই যেটা বলছেন আমি সেই কথার প্রতিধ্বনি করি। 2024 সালের জুলাই এবং আগস্টে তারা যেই হত্যাকাণ্ড সম্পন্ন করেছে, সেই হত্যাকাণ্ডের ফলশ্রুতিতেই জনগণের মধ্যে তাদের সম্পর্কে যেই পারসেপশন তৈরি হয়েছে, আমার ধারণা আগামী কয়েক বছর কয়েক নির্বাচন তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। গত 15 বছর তারা নির্বাচনকে যেভাবে কলুষিত করেছে, নির্বাচনকে যেভাবে ছেলে খেলায় রূপান্তরিত করেছে, সেই কারণেই জনগণের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ছিল, সেই ক্ষোভ বিক্ষোভের ফলে একবারে সমূলে উৎপাটিত হয়েছে এই আওয়ামী লীগ সরকার। এখন ফেসিস্ট শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের যেই আপনার গাছপালা ছিল সেইগুলি হয়তো থেকে গেছে। এই সরকার কেন মানে দল নিষিদ্ধ করার যাবে না বা এই নিষিদ্ধ করার যে আইনটা ছিল সেটা প্রত্যাহার করেছে, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমরা দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করি। জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই নির্বাচিত হবে, সেভাবেই হলো দল দেশ পরিচালিত হবে। ফলে আমার যেটা ধারণা যে একটা দলকে নিষিদ্ধ করলে তার প্রতি মানুষের আগ্রহ আরো তো বাড়তে পারে, কিন্তু এই দল যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে সেইটা যদি প্রমাণ করা যায় যে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে, তাহলে সেইটা অনেক দীর্ঘস্থায়ী হবে। আপনি ট্রাইব্যুনালের যে বিষয়টা বললেন, আমি একটু ডিফার করি ট্রাইব্যুনাল নিয়ে। এই ট্রাইব্যুনালটা তো হলো আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে একটা বিশেষ সময়ের অপরাধ মানে কি বলে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এটা কিন্তু জনগণের পারসেপশন। আইন হয়তো বলবে যে অন্যান্য অপরাধ মানবাধিকার বিরোধী অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল কাজ করতে পারে, কিন্তু এই ট্রাইব্যুনাল সম্পর্কে মানুষের পারসেপশন হচ্ছে যে এইটা 71 সালের মুক্তিযুদ্ধের সময় যারা মানবাধিকার বিরোধী অপরাধ করেছিল তাদের, অর্থাৎ 71-এ যারা আল বদর, আল শামস, রাজাকার ছিল, যারা পাকিস্তান বাহিনীর সাথে কোলাবোরেটর ছিল, তাদের বিচারের জন্য এই আইনটা হয়েছিল। এবং আমাদের পার্টির দিক থেকে আমরা বলেছিলাম যে 24 সালের জুলাই এবং আগস্টে যে অপরাধ সংগঠিত হয়েছে, যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেটা আরেকটা বিশেষ ট্রাইব্যুনাল দিয়ে বিচার করা, তাহলে সেই জায়গায় একটা স্বচ্ছতা থাকতো। আর সরকার, আমি জানি না সরকারের ভিতর সরকার আছে কিনা, সরকার যে তাজুল ইসলাম সাহেবকে চিফ প্রসিকিউটর করলেন, এইটাও কিন্তু ভালো নিদর্শন হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে যে আগের ট্রাইব্যুনাল তাজুল ইসলাম সাহেব যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের পক্ষ প্রতিটা যুদ্ধাপরাধী বা মানবাধিক অপরাধীর বিরুদ্ধে যে মামলাগুলো, সেই মামলার সিনিয়র যিনি ছিলেন মিস্টার রাজ্জাক সাহেব, তার জুনিয়র হিসেবে তিনি কাজ করেছেন। ফলে জনগণের পারসেপশনটা হয়ে গেছে যে একটা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে এই তাজুল ইসলাম সাহেবকে হলো চিফ প্রসিকিউটর করা হয়েছে। এটা জনগণের পারসেপশন, বা ধরেন যে রাজনৈতিক আমাদেরও পারসেপশন। সুতরাং এই পারসেপশনটা হতে দেওয়া উচিত ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমি মনে করি যে এটা একটা ভালো নিদর্শন হয় না, একটা মন্দ নিদর্শন হয়েছে। জি, ধন্যবাদ আপনাদেরকে। এবার যদি মন্দ নিদর্শন হয়েই থাকে, যে আপনি বলেছেন জনাব তাজুল ইসলামের অ্যাপয়েন্টমেন্টের কথা, তো আবার আপনি কিন্তু তাজুল ইসলাম তো একই সাথে তিনি যেহেতু এর আগে ডিফেন্স কাউন্সিল ছিলেন, তিনি যারা অভিযুক্ত ছিলেন তাদের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়েছেন। সুতরাং এই আদালতের ত্রুটি, এই আদালত নিয়েও তো অনেক বিতর্ক আছে, এই আদালতের নিরপেক্ষতা নিয়েও তো অনেক বিতর্ক আছে। এবং এই আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বলা হতো যে এখানে শুধুমাত্র আদালতের রায়গুলি পড়ে শোনানো হতো, আদালতের কার্যক্রম অন্য জায়গায় হতো কিংবা দেশের বাইরে হতো, স্কাইপের মাধ্যমে সেই রায়গুলি পড়ে শোনানো হতো। তো এখন যদি তাজুল ইসলামের সেই অভিজ্ঞতা থাকে এবং সরকার যেভাবে তারা বলছেন যে এটি একটি নিরপেক্ষ এবং স্পষ্টতার সাথে তারা বিচার করবেন, এবং বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে একজন ব্রিটিশ হিউম্যান রাইটস আইনজীবীকে
সরকার নিয়োগ দিয়েছে স্বচ্ছতার জন্য কিংবা এখানে প্রসিকিউশনকে সহায়তা করার জন্য। এখানে জনাব জয়নাল আবেদিন, আপনি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন কিনা? না, দেখুন, যে কথাটি আমার ভাই বলেছেন কমিউনিস্ট পার্টির সম্মানিত সদস্য, তার কথার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আইনজীবীদের যখন ব্রিফ যদি একজনের পক্ষে নেয়, সে কিন্তু আবার তার অপোজিট পার্টির ব্রিফ নিতে পারে না। তো এইখানে এই বর্তমান যে অপরাধ, এই অপরাধটাকে যদি আপনারা যদি ৭১-এর সেই গণ কি বলে স্বাধীনতা যুদ্ধে বিরোধীদের সাথে তুলনা করেন, তাহলে এটা ভুল করা হবে। তার কারণ এইবারের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা ছিল, এটা কিন্তু একটা দেশ স্বাধীন করার আন্দোলন নয়, অর্থাৎ একটি সরকারের নিপীড়ন থেকে এই জনগণকে রক্ষা করার জন্য আন্দোলন ছিল। এবং এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। এবং এই আন্দোলনে কিন্তু আপনার এই কি সামনাসামনি ওই আবু সাইদকে মেরে ফেলা হয়েছে, এইরকম বহু আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সমস্ত কিন্তু আমাদের দেশের মানুষ দেখেছে। শুধু তাই নয়, এখন আপনারা জানেন যে আমি সেদিন পঙ্গু হসপিটালে গিয়েছিলাম, দেখে এসেছি প্রায় এখনো 200-300 ছাত্র এবং জনতা এবং এমনকি রিক্সা চালক, সাধারণ মানুষ, তাদের পায়ের মধ্যে কারো পা হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, কারো হাত হারিয়েছে এবং এখনো অনেকের পেটের মধ্যে গুলি রয়ে গেছে, যা বের করতে পারে নাই। এই কাজগুলো কারা করেছে? এই কাজগুলো করেছে এই যে সরকার কে বিদায় দেওয়া হয়েছে, আপনি যে সরকার প্রধান পালিয়ে গিয়েছেন, তার দোসররা। সুতরাং তাদের বিচার আর সেই সময় স্বাধীনতা বিরোধীদের বিচার কিন্তু এক করে দেখলে আপনার চলবে না, এটাকে ভিন্নভাবে দেখতে হবে। এইটা হলো একটা অমানবিক, মানে মানবতা বিরোধীর অপরাধ বলেছেন, তো এটা অমানসিক, অমানবিক। এবং এই আপনি আমার দেশের লোক দ্বারা, আমার টাকার দ্বারা যারা কি বলে বেতন নেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে ব্যবহার করে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে। এছাড়াও আপনার ছাত্রলীগ, আপনার যুবলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন পর্যায়ের কর্মীদেরকে ওই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নামিয়ে দিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর কিছু হতে পারে না। কাজেই তাজুল ইসলাম যে ওই অর্থাৎ সেই সময়কার এসে যে তার বিচারে যে তিনি অংশগ্রহণ করেছেন, এখন যে এই বিচারে তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, এটা আমি একজন আইনজীবী হিসাবে আমি মনে করি না। তার কারণ এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। এখানে দেখতে হবে যে এই বৈষম্যটি কারা করেছে, এই কাজগুলো কারা করেছে, এই মানবতা বিরোধী কাজগুলো কারা করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মানুষ চায় এবং বাংলাদেশের মানুষ এই মাটিতে তাদের বিচার হতেই হবে। যদি না হয় তাহলে ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন আরো বেশি স্বৈরাচারী হবে এবং আরো এই দেশটাকে ফোকরা করে ফেলেছে, আরো বেশি ফোকরা হয়ে যাবে। তাহলে এই দেশের মানুষ কখনো কি বিচার পাবে না? বিচার মানুষের পাওয়া দরকার এবং এই যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হওয়া উচিত। এদেশের মানুষ কিন্তু চায় যে শেখ হাসিনাকে এই দেশে এনে এই ট্রাইব্যুনালের আন্ডারে বিচার করা হোক। তাহলে সেইখানে কি এই তাজুল ইসলাম কি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে বিচার করবেন না তার বিপক্ষ অবলম্বন করে বিচার করবেন? সুতরাং এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আমি কিছু দেখি না। জনাব কাফি, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে যে পররাষ্ট্র সচিবদের, বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কয়েকদিনের মধ্যে, এবং সেখানে শেখ হাসিনার রিটার্নের প্রসঙ্গটি তোলা হবে।
প্রত্যর্পণের বিষয়টি তোলা হবে। আপনার কাছে কি মনে হয় যে ভারত সরকারের কাছে ডক্টর ইউনূস তিনি ভাষণেও বলেছেন যে প্রত্যর্পণের বিষয়ে শেখ হাসিনাকে ভারতের কাছে চাওয়া যখন হবে, আপনার কাছে কি মনে হয় রাজনৈতিকভাবে ভারতের সেই অবস্থান আছে যেখানে শেখ হাসিনাকে তারা বাংলাদেশের কাছে ফেরত দেবে? এই প্রশ্নটা খুবই নাজুক প্রশ্ন। কিছুদিন আগে আমি ভারতে এখন প্রাদেশিক নির্বাচন চলছে। জি। ঝাড়খণ্ডে নির্বাচন হচ্ছে। ঝাড়খণ্ড সাঁওতাল অধ্যুষিত একটা প্রদেশ। জি। সেখানে অমিত শাহ যে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, গিয়ে বলছেন যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি অবৈধ বাংলাদেশিদেরকে আশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে হলো মানে ভোটার লিস্টে নাম তুলে নির্বাচনের জন্য বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। তখন হেমন্ত সোরেন এখানকার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এটা তো দেখাই যাচ্ছে যে কারা অবৈধভাবে বাংলাদেশকে আশ্রয় দিচ্ছে, শেখ হাসিনা অবৈধভাবে দিল্লিতে অবস্থান করছেন, সেই বিষয়ে অমিত শাহ কি বলতে চায়। তো এখন কি কারণে কিভাবে শেখ হাসিনা ওইখানে আছেন, শেখ হাসিনা ৭৫-এর 15 আগস্টের পরেও সেখানে ছিলেন, জার্মানি থেকে ফিরে এসে দিল্লিতে ছিলেন, এখনো তিনি দিল্লিতে ফিরে গেছেন এবং দিল্লিতেই আছেন। এই যে সরকার, বিজেপির সরকার, সেই সরকার আমার জানা মতে, আমি যতটুকু জানি যে বাংলাদেশি যারা আগের ভিসা ছিল তারাই শুধু এখন যেতে পারছেন, নতুন কোনো ভিসা ইস্যু হচ্ছে না এবং সেখানে আপনার চিকিৎসার ক্ষেত্রেও খুবই টাইট ভিসা সিস্টেম চালু আছে এবং ভারতের টেলিভিশন থেকে, ভারতের চ্যানেলগুলি থেকে ক্রমান্বয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপচেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস একজন ডক্টর, ইকোনমিক্সের ডক্টর, তিনি একজন প্রখ্যাত নোবেল লরিয়েট, তিনি তার বিশেষ যেই অবদান মাইক্রো ক্রেডিটে, সেইগুলি সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু ভারতের চ্যানেলে বলা হচ্ছে ডাক্তার সাহেব আপনি কিভাবে হলো দেশকে রক্ষা করবেন, মানে অপমানজনক ভাবে ডক্টর ইউনূসকে ডাক্তার বলা হচ্ছে। তো এই ধরনের অপপ্রচার ভারত করছে। ভারত আমি ধারণা করি পররাষ্ট্র সচিব পর্যায়ে যদি বৈঠক হয়, সেই বৈঠকে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবেন, এই আশাটা বোধহয় ঠিক হবে না। কারণ মানে বিজেপি সরকার এই ইস্যুটা নিয়ে অনেক খেলানোর চেষ্টা করবে, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার অনেক আগে অনেকগুলি চুক্তি বা করেছেন ভারতের সাথে, সেগুলি পার্লামেন্টে উত্থাপন করা হয় নাই, সেগুলি জনগণও জানে না কি কি চুক্তি করা হয়েছে। এবং ভারতের আগরতলা থেকে পণ্য বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের কলকাতায় নিয়ে যাওয়া বা পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গ থেকে আগরতলায় নিয়ে যাওয়া, সেখান থেকে সার্ভিস স্টেশন, এই জন্য যে রেল লাইন করা হয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার কসবা, তারপরে থেকে আগরতলা পর্যন্ত নানা রকম সুযোগ সুবিধা শেখ হাসিনা দিয়েছেন এবং ট্রানজিটের সুযোগ সুবিধা শেখ হাসিনা দিয়েছেন। ফলে আমার ধারণা কিছুটা কৃতজ্ঞতা থেকে কিছুটা শেখ হাসিনাকে তারা হয়তো প্রত্যর্পণ করবেন। শেখ হাসিনাকে হয়তো বড়জোর যেটা হতে পারে ভারত থেকে অন্য কোনো তৃতীয় দেশে চলে যাওয়ার সুযোগ করে দিবেন। আপনারা চান কিনা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হোক? অবশ্যই চাই, কারণ শেখ হাসিনা আপনার জুলাই এবং আগস্ট মাসে সব মিলিয়ে মানে প্রচুর মানুষকে হত্যা করেছে। এইটা সংখ্যাটা হয়তো এক একজন এক এক রকম বলছে, কিন্তু 1000-এর উপর তো ছাত্র, যুবক, শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, শিশু, 3 বছরের শিশু, তাদেরকে হত্যা করা হয়েছে। ফলে সেই হত্যাকাণ্ডের তো বিচার হতেই হবে। আর হত্যাকাণ্ডের এখন প্রচলিত শব্দ মাস্টার মাইন্ড হিসাবে তো শেখ হাসিনার বিচার আমরা অবশ্যই চাই। জনাব জয়নাল আবেদিন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনারা সরকারেও ছিলেন, কূটনীতি সম্পর্কেও আপনি যথেষ্ট অভিজ্ঞ।
আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক আছে, কিংবা ভারতের সাথে বিএনপি সবসময় যে অভিযোগটি করতো, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক আছে, কিংবা শেখ পরিবারের যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দিবে? দেখুন, ভারত একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, জি, আর বাংলাদেশও একটি স্বাধীন কান্ট্রি। এখানে বন্দি বিনিময় চুক্তি যদি ভারতের সাথে বাংলাদেশের থাকে, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ মনে করে যে ভ্রাতৃপ্রতিম দেশ এবং তারা একজন অপরাধীকে, গণহত্যাকারীকে, এটাকে গণহত্যাই বলা যায়, গণহত্যাকারীকে তাদের দেশে থাকতে দেবেন, সেই ক্ষেত্রে কূটনীতিক যে ধারা আছে সেই ধারা আর ভঙ্গ করে তারা সেই কাজটি করবেন। তবে আমার বিশ্বাস ভারত এই কাজটি তারা করবেন না। এই কারণে করবেন না কেননা তাদের দেশে বহু মুসলমান আছে এবং বহু এই দেশি বাংলাদেশি জনগণ তাদের দেশও আছে। আবার আমাদের দেশে বহু ভারতীয় নাগরিক কিন্তু এখানে কাজ করছে। সুতরাং কূটনীতিক রিলেশন যেটা আমাদের এই যে এখন সরকার প্রধান ডক্টর ইউনূস নিজেও বলেছে যে আমরা অন্য দেশের সাথে বৈরিতা করতে চাই না, আমরা একটা কূটনীতিক রিলেশনের মধ্যে থাকতে চাই। তো আমরা সেখানে সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে এই কোনো সরকারই জোর করে আনতে চায় না যতক্ষণ পর্যন্ত কূটনৈতিক ধারায় সেই দেশ থেকে একজন অপরাধীকে তারা ফিরিয়ে না দেন। তবে শেখ হাসিনা এমন অপরাধ করেছে বাংলাদেশে, আপনি দেখেন বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় দেশ, গণতান্ত্রিক দেশ, সেই দেশের গণতন্ত্রকে চিরদিনের জন্য পঙ্গু করে শেখ হাসিনা চলে গিয়েছে। এবং শুধু তাই করে নাই, নিজে ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ আপনার মানুষকে তিনি আহত করেছেন এবং হাজার হাজার মায়ের কোল তিনি খালি করেছেন। এর চাইতে গণবিরোধী এবং মানবতা বিরোধী অপরাধ তো আর হতে পারে না। আমি বিশ্বাস করি যে কূটনৈতিক ভাবে ভারত এই ধরনের অপরাধীকে তারা সেখানে যে দীর্ঘদিন থাকতে দেবেন, এটা আমি অন্তত বিশ্বাস করি না। তারপরেও আমি মনে করি যে ভারত যদি প্রকৃতপক্ষেই বাংলাদেশের বন্ধু হয়ে থাকে, তাদেরকে সেই কি বলে আমাদের সাথে যে কূটনৈতিক যে তাদের যে রিলেশন আছে, সেই রিলেশনটি তারা বজায় রাখার জন্য এইরকম অপরাধীকে তারা তাদের সেখানে আশ্রয় দীর্ঘদিন দেবেন। কাফি, ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসর হিসাবে অনেকগুলো রাজনৈতিক দলকে আখ্যা দেয়া হচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে আপনাদেরকেও কি এই ধরনের কোনো অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কিনা? শুনেন, বাংলাদেশে যারা রাজনীতি সম্পর্কে সচেতন নয়, এখন আমরা তো এই ফেসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন, জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন। 2008 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইন, সেই আইন পরিবর্তন করেছেন, সংবিধান থেকে বাতিল করে দিয়েছেন। আমরা সেইগুলির বিরুদ্ধে তীব্র লড়াই করেছি। 93 আমাদের সঙ্গে আওয়ামী লীগের জোট ছিল 90 এর আগে। 90 এর পরে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো জোট নাই। আমরা 15 দলে ছিলাম। সেই 15 দলে তো সব রাজনৈতিক দলই ছিল। বিএনপি নেতৃত্বে একটা 7 দলীয় জোট ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে একটা 15 দলীয় জোট ছিল। হ্যাঁ, 86 নির্বাচনকে কেন্দ্র করে 15 দলীয় জোট ভেঙে গিয়ে 8 দল এবং 5 দল হয়েছিল। তো সেইটা তো এরশাদ বিরোধী আন্দোলনের কথা। কিন্তু এরশাদ পতনের পরে কমিউনিস্ট পার্টি ইন্ডিপেন্ডেন্টলি এবং বাম গণতান্ত্রিক জোট, বাম দলগুলি নিয়ে যে জোট, সেই বাম গণতান্ত্রিক জোট অথবা প্রথমে বাম গণতান্ত্রিক ফ্রন্ট, তারপরে বাম গণতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। আমরা গত যদি ধরেন
বছর ধরে, 30-31 বছর ধরে আমরা, আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক জোট নাই। আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা আওয়ামী লীগের 2014 সালে নির্বাচন আমরা বর্জন করেছি। 2018 সালে বিএনপি ইলেকশন গিয়েছে, আমরাও গিয়েছি ইলেকশন, কিন্তু সেই ইলেকশন তো আপনার আগের দিন রাতে হয়ে গেছে। আমি সেই ইলেকশনের একজন প্রার্থী ছিলাম। আমরা 2019 সালের 11 জানুয়ারি বামপন্থীদের সমস্ত প্রার্থীদের কনভেনশন হয়েছিল। সেই কনভেনশন আমরা বলছি যে এই মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। আমরা 2014 সালে 5 জানুয়ারির পর থেকে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা থাকার বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা অবস্থান আমরা তৈরি করেছি। ফলে কেউ যদি মনে করেন তার রাজনৈতিক সচেতনতা বা রাজনৈতিক জ্ঞানের অভাবে কেউ যদি মনে করেন যে ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের সাথে ছিল, অমুক আওয়ামী লীগের সাথে, সিপিবি আওয়ামী লীগের সাথে ছিল, সেইটা তার একেবারেই রাজনৈতিক অপরিপক্কতা, রাজনৈতিক জ্ঞানের অভাব, রাজনৈতিক মানে খোঁজ খবর রাখারও অভাব, আমি সেটা মনে করি। আর আমরা মনে করি যে আমাদের উপর যে আক্রমণগুলি একটা দুইটা জায়গা আমাদের উপর আক্রমণ হয়েছে, সেইগুলি আমাদের সঙ্গে মতাদর্শিক ভাবে যাদের বিরোধ, যারা আমাদের কমরেডকে রাতের বেলায় গলা কেটে হত্যা করেছিল চট্টগ্রাম কলেজে তার শেষ পরীক্ষার দিন, সাদাত নামে আমাদের একজন কমরেড, তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষার শেষ পরীক্ষার দিন তার রুমমেট হারুন, শিবিরের হারুন, তাকে গলা কেটে হত্যা করেছিল। সেই মতাদর্শিক ভাবে যাদের সঙ্গে আমাদের বিরোধ, তারা সুযোগ নিতে পারে, আমি এটা বুঝি। কিন্তু কমিউনিস্ট পার্টিকে আওয়ামী লীগের সঙ্গে টার্ম করা, যেমন রিড করতে গিয়ে দেখে যে তাদের ইতিহাস জ্ঞান এতই খারাপ যে তারা সেই রিট পরের দিন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং কমিউনিস্ট পার্টির অফিসে এসে, আমি আজকে অন রেকর্ড বলছি, যাদের নামে যারা হলো আপনার রিট করেছিল, তারা কমিউনিস্ট পার্টির কাছে ক্ষমা প্রার্থনা করে গেছে। ফলে যারা মানে একেবারে গ্রামান্তরে রাজনীতির কোনো খবর রাখে না, হ্যাঁ, যারা কমিউনিস্ট বললেই মনে করে যে মানে কি বলে ওয়ার্কার্স পার্টি ম্যানন সাহেব আওয়ামী লীগের সাথে ছিলেন, তাকে এখন গ্রেপ্তার বরণ করে হলো জেলখানা আছে। আমরা লড়াই করেছি, আমাদের 2 জন কমরেড জীবন দিয়েছে এই শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে। জুলাই এবং আগস্টের এই আন্দোলনের মধ্যে আমাদের 2 জন কমরেড, একজন সিরাজগঞ্জে, একজন উত্তরায় আমাদের একজন ছাত্র কমরেড হলো জীবন দিয়েছে। ফলে এই লড়াইয়ে আমরা শুরুতে ছিলাম। আমাদের এই লড়াইয়ের কাহিনীর ইতিহাস, শুধু একটা ঘটনা আপনাকে বলি। 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত ছাত্র সমন্বয়করা কিন্তু পলাতক, আন্ডারগ্রাউন্ড অথবা ডিবির কারাগারে ছিলেন। 26 জুলাই কারফিউ ভেঙে প্রথম যে মিছিলটা হয়, সেই মিছিলটা করেছিল বামপন্থীদের যেই 31টা সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন, তারা প্রেস ক্লাবের সামনে থেকে আপনার গানের মিছিল বের করেছিল। সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন এমন 4 জন আজকে উপদেষ্টা আছে, তারা নাম বললাম না তাদের, তারা 4 জন আজকে আমার নিজের চোখে দেখা, আই ওয়াজ ওয়ান অফ দ্য অর্গানাইজার অফ দ্যাট মিছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 2রা আগস্ট শুক্রবার দিন প্রেস ক্লাবের সামনে দ্রোহযাত্রা, যেইখান থেকে আমাদের সমন্বয়করা কিন্তু 9 দফা দাবি দিয়েছিলেন, সেখানে কোথাও হলো শেখ হাসিনার পদত্যাগের কথা বলা ছিল না। প্রথম এই আন্দোলনে, আগেও আমরা বলেছি, বিভিন্ন সময় বলেছি, কিন্তু এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রথম দ্রোহযাত্রায় আমাদের যে সঞ্চালক, ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইম এবং আমাদের একমাত্র বক্তা অধ্যাপক আনু মোহাম্মদ, তারা আপনার 1 দফা দাবি উত্থাপন করেছিলেন, শেখ হাসিনাকে এখনই পদত্যাগ করার কথা বলেছিলেন। এবং সেই মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যের ভিতর দিয়ে গিয়ে শহীদ মিনারে যাই। শহীদ মিনারে কিন্তু 15 জুলাইয়ের পর থেকে আর কোনো মিছিল মিটিং হয় নাই। আমরাই প্রথম ইউনিভার্সিটির ভিতর দিয়ে মিছিল নিয়ে যাই। সেই মিছিলে আমরা শুরু করেছিলাম 5000 লোক দিয়ে, শহীদ মিনার যেতে 20,000 লোকের মিছিল হয়েছিল। এবং সেই মিছিলের পরের দিন সমন্বয়করা 3 তারিখে কর্মসূচি দিয়েছিলেন, 4 তারিখে দিয়েছিলেন, 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। ফলে
ফলে আমাদের আমাদের কমিউনিস্ট বামদের যে এই দ্রোহযাত্রার মধ্যে দিয়ে কিন্তু আন্দোলনের একটা নতুন টার্নিং পয়েন্ট পেয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জনাব জয়নাল আবেদিন, আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাইব। প্রধান নির্বাচন কমিশনার আজকে নিয়োগ দিয়েছে সরকার, এর মাধ্যমে কি নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হলো কিনা? আমরা তো মনে করি যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হবে তখনই যখন সমস্ত নির্বাচন কমিশনার নিয়োগ পাবে এবং তারা যখন তাদের কর্মসূচি শুরু করবেন তখনই ট্রেন চলতে শুরু করবে। সুতরাং এখনো যাত্রা শুরু করেন নাই, মাত্র ট্রেন তৈরি হচ্ছে। সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, সকলকেই অপেক্ষা করতে হবে। আমরা দেখছি, আমাদের দল দেখছে যে সমস্ত ট্রেনটা বিল্ড আপ হয়েছে কিনা। যখন সমস্ত ট্রেন বিল্ড আপ হবে এবং এটা যখন চলতে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো যে নির্বাচনী ট্রেন শুরু হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদের আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। বিশেষ করে বাংলাদেশের রাত এখন অনেক গভীর, প্রায় 11:30টার মতো এখন বাজে। এই সময়ে আপনারা সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, দেখছিলেন অভিমত অনুষ্ঠান। আজকে এই বিশেষ দিনে সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ থেকে দুজন অতিথি যোগ দিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবস নিয়ে আমরা কথা বলেছি, রাজনীতি নিয়ে কথা বলেছি এবং অবশ্যই সবচেয়ে রাজনীতিবিদদের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন, তা নিয়েও আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা অনুষ্ঠান দেখেছেন, উপভোগ করেছেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।